দেখো এখানে চারখানা নির্দিষ্ট সমাকল রয়েছে। এই সমাকলনগুলির মধ্যে এই 4 নম্বর ইন্টিগ্রেশনটিও কিন্তু একটি মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন, কারণ এই 1 প্লাস cos 2x কে ভাঙলে হয় 2 cos স্কয়ার x এবং এটিকে রুট ওভার থেকে বের করলে এর রেজাল্ট হবে √2 mod of cos x। তোমরা অনেকেই ভুল করে √2 cos x লিখে ফেলো এর রেজাল্ট, কিন্তু এর রেজাল্টই √2 mod cos x, কারণ রুট ওভার অফ x স্কয়ার সমান mod x হয়। তাহলে এখানে যে চারখানা মডুলাস ফাংশনের নির্দিষ্ট সমাকল রয়েছে, এই সমাকলনগুলির মধ্যে দেখো রেঞ্জগুলিকে কিন্তু বিভিন্নভাবে রাখা হয়েছে, যাতে করে তোমরা এই ধরনের যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারো। তাহলে স্বাভাবিকভাবেই এখানে যেহেতু মডুলাস ফাংশনগুলি রয়েছে, সুতরাং এগুলি সমাধান করার জন্য সাধারণত লিমিট ভেঙে সমাধান করতে হয়, অর্থাৎ কোন অংশে পজিটিভ কোন অংশে নেগেটিভ সেটা নির্ণয় করে। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে লিমিট না ভেঙে এই ধরনের যে কোনো ইন্টিগ্রেশনগুলিকে খুব সহজেই সমাধান করা যায়, এবং এইভাবে সমাধানগুলি করার ফলে সমাধান পদ্ধতিগুলি দেখতে খুবই সুন্দর হয়। তো এর জন্য নির্দিষ্ট সমাকলের এই সাধারণ সূত্রগুলি জানা খুবই প্রয়োজন। দেখো এখানে নির্দিষ্ট সমাকলের সূত্রগুলিকে একটি নির্দিষ্ট কৌশলে লেখা হয়েছে, এবং এই কৌশলগুলিও জানা তোমাদের খুবই প্রয়োজন। তো এই সংক্রান্ত ভিডিও আমি আগেই আপলোড করেছি, এবং নিচের ডেসক্রিপশন বক্সে এটির লিংক আমি দিয়ে দেবো, ওটি অবশ্যই তোমরা দেখে নিও, কারণ পদ্ধতিগুলি দেখলে ওখানে এই সূত্রগুলিকে কিভাবে সহজে কাজে লাগানো যায় সেই কৌশলগুলি আয়ত্ত করতে পারবে। এবং নির্দিষ্ট সমাকলের এই সূত্রগুলোর পাশাপাশি তোমাদের নির্দিষ্ট সমাকলের এই দুটি সূত্রও জানা প্রয়োজন। তো এই সূত্র দুটি খুবই সহজ, এবং এই সূত্র দুটি শুধুমাত্র পর্যাবৃত্ত অপেক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো তোমরা আগের সূত্রগুলি ওই ভিডিও লিংক থেকে বুঝে নেবে, এবং এই সূত্রগুলি এইখান থেকেই বুঝে নাও। বলা হয় যে f(x) যদি একটি পর্যাবৃত্ত অপেক্ষক হয় যার পর্যায় t, তো একটি পর্যাবৃত্ত অপেক্ষকের পর্যায় খুব সহজেই বলা যায়, এবং এই সংক্রান্ত সমস্যা সমাধানের সময় আমি এই পদ্ধতিগুলি বলে দেবো। তাহলে f(x) একটি পর্যাবৃত্ত অপেক্ষক এবং তার পর্যায় t হলে এবং n একটি পূর্ণ সংখ্যা হলে, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন a টু a প্লাস nt f(x) dx সমান হবে 0 টু nt f(x) dx। তাহলে এক্ষেত্রে n যে কোনো একটি সংখ্যা, এবং n হলো একটি পূর্ণ সংখ্যা, এবং t হলো পর্যায়। সেক্ষেত্রে এই সূত্রটি কত সহজ দেখো, এখানে যেগুলো একই, এখানে দেখো a আর a এরা একই, এগুলিকে তুলে দিয়ে 0 টু nt f(x) dx করা হয়েছে, তাহলে সূত্রটি তৈরি হয়ে যাচ্ছে, এবং এটি সমান আবার লেখা যায় n0 টু t f(x) dx। তাহলে এইভাবেই তোমরা সূত্রটি মনে রাখবে যে ইন্টিগ্রেশন a টু a প্লাস nt f(x) dx সমান এগুলিকে ক্যান্সেল করে ইন্টিগ্রেশন 0 টু nt f(x) dx সমান আবার n0 টু t f(x) dx, যেখানে t হলো এই অপেক্ষকটির পর্যায়। একই রকম ভাবে এই দ্বিতীয় সূত্র দিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন nt প্লাস f টু nt প্লাস b f(x) dx, এখানে আবার nt গুলো সেম হওয়ার জন্য nt গুলোকে তুলে দিয়ে সমান ইন্টিগ্রেশন a টু b f(x) dx। এই সূত্রগুলিকে একবার না দেখে লিখে ফেললেই সূত্রগুলি খুব সহজেই মনে থেকে যাবে। প্রথম সমস্যাটি রয়েছে ইন্টিগ্রেশন 0 টু 4 পাই মডুলাস অফ cos x dx। তো এটিকে সুন্দর পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমেই তোমাদেরকে এই মোড cos x এই অপেক্ষকটির পর্যায়টি জানতে হবে। তো কোনো অপেক্ষকের পর্যায় বলতে কি বোঝায়? কোনো অপেক্ষক f(x) তার পর্যায় বলতে বোঝানো হয় একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা a, যার জন্য f অফ a প্লাস x সমান f(x) হয়। অর্থাৎ আমরা একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা a কে নির্ণয় করব, যার ফলে f অফ a প্লাস x সমান f(x)ই হবে। তাহলে দেখো আমরা যদি sin x এবং cos x এর পর্যায় নির্ণয় করতে চাই, তাহলে এগুলির পর্যায় কিন্তু 2 পাই, কারণ sin of 2 pi plus x সমান sin x এবং cos of 2 pi plus x সমান cos x। আবার দেখো tan x cot x এই অপেক্ষক দুটির পর্যায় কিন্তু 2 পাই নয়, এই দুটির জন্য ক্ষুদ্রতম ধনাত্মক a এর মানটি হলো পাই, কারণ tan of pi plus x সমান tan x, cot of pi plus x সমান cot x। একই রকম ভাবে mod sin x এবং mod cos x এগুলির পর্যায় কিন্তু 2 পাই নয়, এগুলির পর্যায় হলো পাই। কারণ লক্ষ্য করে দেখো, যদি আমরা এখানে মডুলাস অফ cos of pi plus x এর মান নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে এর রেজাল্ট আসবে মডুলাস অফ মাইনাস cos x। মডুলাস অফ মাইনাস cos x মানে mod cos x, তার মানে মডুলাস অফ cos of pi plus x সমান mod cos x। অতএব mod cos x বা mod sin x এগুলির পর্যায় কিন্তু পাই। সুতরাং এখানে যে f(x) অপেক্ষকটি রয়েছে, সেই f(x) অপেক্ষকটির পর্যায়টি হলো এই পাই, এবং এই চারটি হলো পূর্ণ সংখ্যা। তার মানে এই ইন্টিগ্রেশনটিকে আমরা এইভাবে ভাবতে পারি যে ইন্টিগ্রেশন 0 টু nt, যেখানে t হলো এই অপেক্ষকটির পর্যায়, ইন্টিগ্রেশন 0 টু nt f(x) dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 টু nt f(x) dx তার মানটি হলো n ইনটু 0 টু t f(x) dx। তাহলে সেক্ষেত্রে এই সূত্রটির যদি আমরা এখানে প্রয়োগ ঘটাই, তাহলে এই সূত্রটি অনুসারে আমরা বলতে পারি যে রেজাল্ট হবে সমান 4 ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই mod cos x dx।
এখন দেখো এই ইন্টিগ্রেশনটি মান দুটি পদ্ধতি নির্ণয় করা যায়। তার মধ্যে একটি হলো এটির সরাসরি লিমিট ভেঙে এবং আরেকটি হলো লিমিট না ভেঙে। তো লিমিট না ভেঙে সমস্যাটির সমাধান অবশ্যই বলবো, কিন্তু তার আগে দেখে নাও যদি লিমিট ভেঙে সমস্যাটির সমাধান করতে হয় তাহলে কিভাবে এটির লিমিট ভাঙতে হবে। দেখো এখানে যে cos x অপেক্ষকটি রয়েছে, এই cos x অপেক্ষকটির জন্য x এর মান যদি এই y অক্ষের উপরে থাকে, এখানে ধনাত্মক y অক্ষের উপরে থাকলে x এর মান π/2 হবে এবং ঋণাত্মক y অক্ষের উপরে থাকলে 3π/2 হবে। তাহলে x এর মানটি যদি এই y অক্ষের উপরে থাকে তাহলে কিন্তু cos x এর মানটি শূন্য হবে। তাহলে যেহেতু cos x এই y অক্ষের উপরে শূন্য হয়, সুতরাং এই y অক্ষের একদিকে cos x ধনাত্মক হবে, অর্থাৎ এই দিকটিতে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু cos x ধনাত্মক হয়, এবং y অক্ষের অপর দিকে cos x ঋণাত্মক হবে, অর্থাৎ এই দিকটাতে cos x ঋণাত্মক হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু ইন্টিগ্রেশনের রেঞ্জটি রয়েছে 0 to π, অতএব এই রেঞ্জের মধ্যে আমরা ধনাত্মক পার্টটি পাচ্ছি 0 থেকে π/2, অর্থাৎ এই y অক্ষের ডান দিকের অংশটা হচ্ছে 0 to π/2। এই ক্ষেত্রে মোট cos x এর মান cos x হবে, এবং পরবর্তী ক্ষেত্রে এই π/2 π এই বিস্তারের মধ্যে মোট cos x এর মান ঋণাত্মক হবে, এবং সেক্ষেত্রে এই π/2 থেকে π রেঞ্জের মধ্যে মোট cos x কে -cos x dx হিসেবে লিখতে হবে। তাহলে এইভাবে লিমিটটিকে ভেঙে নিয়ে তোমরা খুব সহজেই এই ইন্টিগ্রেশনটির মান নির্ণয় করতে পারবে। এখন দেখো লিমিট না ভেঙে যদি সমস্যাটির সমাধান করতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই নির্দিষ্ট সমাকলের সূত্রের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এটিকে 0 to 2a হিসেবে ভাবলাম, সেই 2 এর এটিকে লেখা হলো, এটি সমান হয় এই fx প্লাস f অফ 2a মাইনাস x, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to 2a কে 0 to a এর মাধ্যমে লিখতে গেলে প্রথমেই এই অপেক্ষকটি লিখে দিতে হবে, তার পরবর্তীতে প্লাস দিয়ে এই অপেক্ষকটিকে দুটি ভাবে লেখা যায়। একটি হলো যদি আমরা বড়টির মাধ্যমে বা 2 এর মাধ্যমে লিখি, এক্ষেত্রে এটি 2a, এই 2 এর মাধ্যমে লিখলে যেহেতু বড়টি লিখছি অতএব মাইনাস দিয়ে এটিকে লিখতে হবে। আর যদি ছোটটির মাধ্যমে অর্থাৎ a এর মাধ্যমে লিখি তাহলে সেক্ষেত্রে এখানে π/2 প্লাস x লিখতে হবে, অর্থাৎ a প্লাস x লিখতে হবে। এখানে π/2 লিখলে এটি আর cos x থাকতো না, এটি sin x হয়ে যেত, তাই আমরা এখানে পাইটিকে ব্যবহার করেছি। তো এই ক্ষেত্রে আবার মোড অফ cos অফ π মাইনাস x মানে কিন্তু মোড cos x, তাহলে এই ক্ষেত্রে এখানে এসে যাবে 2 মোড cos x, তার মানে এটি হয়ে গেল 8 ইন্টিগ্রেশন 0 to π/2 মোড cos x dx। এখন 0 থেকে π/2 এই ইন্টারভ্যালটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব এই ক্ষেত্রে cos x সর্বদাই ধনাত্মক, অতএব এই ক্ষেত্রে আর মোডটির প্রয়োজন নেই। এই ইন্টিগ্রেশন খুব সহজেই করতে পারবো, এবং সেটি হলো sin x, এবং সেখানে লোয়ার লিমিট আপার লিমিট বসালে এর মান 8 হবে। পরবর্তী এই 2 নম্বর সমস্যাটি দেখো, এই সমস্যাটিতে লোয়ার লিমিট কিন্তু 0 এর পরিবর্তে π রয়েছে, আবার এখানে মোড cos x এর পরিবর্তে মোড sin x রয়েছে। তাহলে পূর্বের মতনই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই আমরা মনে মনে ভেবে নেব যে মোড sin x এর পর্যায় হয় π, কারণ একটু আগে উল্লেখ করেছি যে মোড cos x বা মোড sin x এদের পর্যায় হয় π। তাহলে সেই পাইটি কিন্তু এখানে আছে nπ হিসাবে 15 into π। এখন যেহেতু এই ইন্টিগ্রেশনটি লোয়ার লিমিটটি 0 নয়, অতএব এটিকে আমরা প্রথমেই এইভাবে সাজিয়ে লিখে নেব, অর্থাৎ এই পাইটিকে লেখা হয়েছে π যুক্ত 0 আর 15 π কে লেখা হয়েছে π প্লাস 14 π। তাহলে একটু আগে আমরা এই সূত্রটি দেখেছি যে এই ক্ষেত্রে এর রেজাল্ট হবে ইন্টিগ্রেশন 0 to 14 π মোড sin x dx, কারণ এখানে এই পাই দুটি একই হওয়ার জন্য এইগুলিকে ক্যান্সেল করে আমরা লিখতে পারলাম 0 to 14 π মোড sin x dx। এই সূত্রটি এখানে রয়েছে, এখানে এটিকে ভাবতে পারি ইন্টিগ্রেশন a প্লাস 0 to a প্লাস nt fx dx সমান ইন্টিগ্রেশন 0 to nt fx dx, এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। তো এখন যেহেতু এই ইন্টিগ্রেশনটি 0 to nt, এখানে এই অপেক্ষকটির পর্যায় হলো π, সেই জন্য এটিকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to nt fx dx, অতএব এটি সমান আমরা লিখতে পারবো 14 into 0 to π sin x dx। এখন দেখো এই মোড sin x টিকে কিন্তু খুব সহজেই sin x হিসেবে লিখতে পেরেছি, কারণ 0 থেকে π রেঞ্জের মধ্যে sin x পজিটিভই হয়, কারণ এখানে লক্ষ্য করে দেখো যখন x এর এই মানটি যখন এই x অক্ষের উপরে থাকবে, অর্থাৎ এই ধনাত্মক x অক্ষের উপরে বা ঋণাত্মক x অক্ষের উপরে, ধনাত্মক x অক্ষের ক্ষেত্রে এখানে x এর মান 0 এবং ঋণাত্মক x অক্ষের ক্ষেত্রে এখানে x এর মান π, দুটি ক্ষেত্রে sin x সমান 0। সুতরাং যেহেতু x এর মান x অক্ষের উপরে থাকলে sin x এর মান 0 হয়, অতএব sin x এর একটি দিক ধনাত্মক, অর্থাৎ এই দিকটি ধনাত্মক, লক্ষ্য করে দেখো এখানে sin x কিন্তু ধনাত্মক এবং অপর দিকটি ঋণাত্মক। তো এখানে যেহেতু ইন্টিগ্রেশন 0 to π রয়েছে, এখানে 0 থেকে π রেঞ্জের মধ্যে এটা কিন্তু ধনাত্মক দিকে রয়েছে, সেই জন্য এটা মোড sin x এর মান sin x হিসেবে লেখা হয়। তো সেক্ষেত্রে এটির ইন্টিগ্রেশন করলে আমরা cos x পাবো, সেই cos x এর উপরে যদি এই লোয়ার লিমিট আপার লিমিটে মানগুলি বসানো হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 28। তাহলে এই ক্ষেত্রে দেখো এই সূত্রগুলি কিন্তু জানা থাকলে লিমিট না ভেঙেই খুব সহজেই
সমাধানগুলি করে যাচ্ছে এবং সমাধানটি দেখতেও সুন্দর হচ্ছে। পরবর্তী সমস্যাটিতে এফএক্স হিসাবে রয়েছে মডুলাস অফ সাইন এক্স প্লাস মডুলাস অফ কস এক্স এবং লোয়ার লিমিটটি রয়েছে আবার π/2। এখন দেখো এখানে যে এফএক্স অপেক্ষকটি রয়েছে সেই এফএক্স অপেক্ষকের প্রথমেই পর্যায় নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু এফএক্স সমান মোড সাইন এক্স প্লাস মোড কস এক্স, অতএব এই অপেক্ষকটির পর্যায় কিন্তু π/2। এই অপেক্ষকের পর্যায় কিন্তু π বা 2π নয়, এটির পর্যায় হয় π/2। কারণ এই অপেক্ষকটিতে যদি এক্স এর জায়গাতে π/2 প্লাস এক্স লেখা হয় তাহলে এই মোড সাইন এক্স টি কস এক্স এ পরিণত হবে এবং মোড কস এক্স টি মোড সাইন এক্স এ পরিণত হবে। সেক্ষেত্রে এখানে এক্স এর পরিবর্তে π/2 এক্স লিখলে এই অপেক্ষকটি হয়ে যাবে। সেই জন্য মোড সাইন এক্স প্লাস মোড কস এক্স এর পর্যায় π/2। তো যেহেতু এই অপেক্ষকটির পর্যায় π/2, অতএব আমরা প্রথমে এই 15π টিকে π/2 এর মাধ্যমে লিখে নেব। তো 15π কে π/2 এর মাধ্যমে লিখতে গেলে এটি লিখতে হবে 30 × π/2। আবার দেখো এখানে যেহেতু লোয়ার লিমিটটি π/2 রয়েছে, অতএব এই লোয়ার লিমিটটিকে লিখে দেওয়া হলো π/2 প্লাস 0 হিসাবে এবং এই 30π/2 কে এইভাবে π/2 প্লাস 29π/2 আকারে লেখা হলো। সুতরাং এই ইন্টিগ্রেশনটির রেজাল্টটিকে আমরা খুব সহজেই, এখানে যেহেতু π/2 গুলি ম্যাচ করে গেছে, অতএব এর রেজাল্ট ইন্টিগ্রেশন 0 টু 29π/2 fx dx এইভাবে লেখা যাবে। তাহলে যেহেতু এই অপেক্ষকটির পর্যায় π/2, অতএব এর রেজাল্ট হয়ে যাবে 29 × 0 টু π/2 fx dx। এখন এই 0 টু π/2 বিস্তারে sin x এবং cos x দুটি পজিটিভ, অতএব এই মোডগুলির আর প্রয়োজন হবে না। সেক্ষেত্রে মোডগুলি তুলে দিয়ে আমরা অপেক্ষকটিকে এইভাবে লিখতে পারবো। এখন এটির ইন্টিগ্রেশন খুব সহজেই করে যাবে। কিংবা আমরা এটাও করতে পারি, যেহেতু 0 টু π/2 sin x dx সমান 0 টু π/2 cos x dx, অতএব এটিকে এই sin x টিকে cos x হিসেবে লিখে বাদবাকি এই পার্টটিকে অপরিবর্তিত রাখা হয়েছে। এখন এটি মানে 2 cos x হয়ে যাবে। এটির ইন্টিগ্রেশন করলে এর রেজাল্ট 58 হবে। পরবর্তী সমস্যাটিতে একটু আগেই উল্লেখ করা হয়েছে এটি মডুলাস অপেক্ষক এবং সেক্ষেত্রে 1 প্লাস cos 2x এর জন্য আমরা লিখতে পারবো 2 cos square x। সেই 2 cos square x এর 2 টিকে রুট থেকে বাইরে বের করলে √2 ইনটু মোড cos x dx হয়ে যাবে। আর এখানে মোড cos x এই অপেক্ষকটির পর্যায় হলো π এবং লোয়ার লিমিটটি রয়েছে -π/2। অতএব লোয়ার লিমিটটিকে আমরা এখানে এইভাবে -π/2 প্লাস 0 এবং আপার লিমিটটিকে -π/2 প্লাস 100π এইভাবে সাজিয়ে নিলাম, কারণ এটি মানে কিন্তু 199π/2। এইভাবে সাজিয়ে নিলাম। সুতরাং দেখো এখানে -π/2 গুলো ম্যাচ করে গেছে, অতএব এই ইন্টিগ্রেশনটিকে এইভাবে লেখা যাবে ইন্টিগ্রেশন 0 টু 100π fx dx। আবার যেহেতু অপেক্ষকটির পর্যায় π, অতএব 0 টু 100π এর পরিবর্তে এটিকে লেখা যাবে √2 × 100 ইন্টিগ্রেশন 0 টু মোড cos x dx। তো এটির ইন্টিগ্রেশন একদম প্রথমেই করা হয়েছে। এক্ষেত্রে এটিকে 0 টু 2a ভেবে নিয়ে 0 টু a fx প্লাস f of x dx হিসেবে লেখা হলো। তারপরে এটিকে 2 cos x করে নিয়ে এখানে যেহেতু ইন্টিগ্রেশন 0 টু π/2 ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব এটিকে পজিটিভ করে এর ইন্টিগ্রেশন করে নেওয়া হলো এবং সেক্ষেত্রে এর রেজাল্ট হলো 200। এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।